নমস্কার, বিটিভি ত্রিপুরার নিয়মিত অনুষ্ঠান সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। যোগা শুধুমাত্র একটি শারীরিক ব্যায়াম পদ্ধতি নয়, আমাদের শরীরকে, মনকে, আত্মার মধ্যে এক অপূর্ব সমন্বয় সৃষ্টি করার একটি প্রাচীন ভারতীয় বিধি। আজকাল সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ সুস্থ এবং সুশৃঙ্খল জীবনযাপনের উদ্দেশ্যে কিন্তু যোগার শরণাপন্ন হচ্ছেন। এবছর আমরা প্রত্যেকেই জানি যে ২১শে জুন আমরা আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করে থাকি। এবছর আন্তর্জাতিক যোগা দিবসের থিম যোগা ফর হেলদি এজিং বা সুস্থ বার্ধক্যের জন্য যোগা। এই বিষয়টিকে সামনে রেখেই আমরা আজ জানবো যে যোগার গুরুত্ব, আমাদের জীবনে যোগা কি ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে বা যোগা করার ফলাফল কি হতে পারে। আর এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি, শ্রী যিশু চক্রবর্তী, প্রাক্তন রাজ্য যোগা কোঅর্ডিনেটর। নমস্কার স্যার, পর্দায় আপনাকে স্বাগত জানাই। স্যার, প্রথমেই আপনার কাছে জানবো যে এবছর আন্তর্জাতিক যোগা দিবসের যেটা থিম যোগা ফর হেলদি এজিং বা সুস্থ বার্ধক্যের জন্য যোগা, এর তাৎপর্যটা যদি একটু ব্যাখ্যা করেন। খুব সুন্দর প্রশ্ন। এই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে বলতে গেলে প্রথমে বলতে হবে এই যে 12 ইন্টারন্যাশনাল ডে অফ যোগা 26, তার সূচনা শুরু হয় 2014 সালে 27 সেপ্টেম্বর আন্তর্জাতিক ইউএনজিএতে যে সম্মেলন হয়েছিল 69 সেশন 131 নম্বর সিরিয়াল ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আমন্ত্রিত হয়েছিল। সে ভারতের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি তিনি বক্তব্য রেখেছেন। তিনি একগুচ্ছ যোগাসন মহাদানে অষ্টাঙ্গ যোগধারার ক্রিয়াকল্প কিছু প্রস্তুতি পর্ব তিনি কিছু একগুচ্ছ তিনি এই কাগজপত্র তিনি সুস্থ দেহ সুস্থ মন পরিক্রমার জন্য সারা বিশ্বের মানব কল্যাণের জন্য তিনি কিছু পরিকল্পনা অথরিটি হাতে দিয়েছেন। যে বললেন যে তোমরা এটা যদি সারা বিশ্বে যদি স্থাপন করতে পারো, সারা বিশ্বের প্রতিটা কান্ট্রিতে যদি এই ভারত ঋষির যোগাসনের প্রকল্পগুলি যদি বিস্তার লাভ করে, তাহলে মানুষ সুস্থ দেহ সুস্থ মন নিয়ে চলতে পারবে, সুন্দরভাবে রোগ নিরোগ করতে ক্ষমতা বাড়বে প্রতিটা লোকের। দেশ থেকে অহিংসা, এই যে হিংসার যে বার্তা তখন দেশের সৃষ্টি হবে অহিংসা প্রেম, এইটুকু কথা বলে তিনি বলেছেন যে আপনি এটা দেখবেন এটা করা যায় কি না। সেই ক্ষেত্রে তিনি কমিটমেন্ট করেছেন, ঠিক আছে আমি নেক্সট সেশনে আমি মিটিং ডাকবো, সেই মিটিংয়ে এই বিস্তারিত ভারতবর্ষের মুনি ঋষিদের অবদানটুকু আমি তুলে ধরব। 2014 11 ডিসেম্বর 193টি দেশ উপস্থিত ছিল। সেই জায়গাতে 177টি দেশ হাত তুলে এবং সবাই অ্যাকসেপ্ট করলো ভারতবর্ষের এই মুনি ঋষি এই একগুচ্ছ প্রকল্পগুলিকে, যাতে সবার মধ্যে যেন এটা বিচরণ ঘটে, যাতে সবার মধ্যে এটা প্রস্তুতি পর্ব হিসাবে গ্রহণ করা হয়। এই জায়গাটা তারা গ্রহণ করছেন। পরবর্তী সময়ে 2000 ডেট টাইম ঠিক হলো এবং সেটাও একটা পদ্ধতিগত দিকে 2015-তে এই ডেটটা ঠিক হলো যে 21শে জুন সারা বিশ্বে চলবে আন্তর্জাতিক যোগা দিবস। এই 21শে জুনটা হলো আমাদের যে ডেটটা, কেন এটা 22-এ হলো না, কেন এটা 23-এ হলো না, 21 তারিখ দিনটা হলো গরমের জন্য এটা বড় দিন। সাউথ এবং নর্থ সোলাস্টিক হেমোস্ফিয়ারকে কেন্দ্র করিয়া, উত্তরায়ণ এবং দক্ষিণায়নকে কেন্দ্র করিয়া ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই ডেটটাও দিয়েছিলেন। সেদিন ছিল শঙ্কর আদিগুরু শঙ্করের জন্মদিন। ওই দিনকে কেন্দ্র করিয়া বিশ্ব যোগা সেদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছিল সারা বিশ্বে। আজকে 2026, এই 2026-এ 12তম সারা বিশ্বে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা প্রতিটা কান্ট্রিতে হচ্ছে খুব সুন্দরভাবে। তার উদ্দেশ্য হলো এই সারা বিশ্বের সৃষ্টি হোক, মানে এই
রোগ শোক নিরাময়ের জন্য সারা বিশ্বের সৃষ্টি হোক সুস্থ দেহের সুস্থ মনের পরিক্রমা, সারা বিশ্বের সৃষ্টি হোক অহিংসা পরম ধর্মের বাণী। এই আমাদের প্রধানমন্ত্রী এটার জন্য সবচেয়ে বেশি আমাদের ইতিহাসে দৃষ্টিভঙ্গিতে বলা যায় ওনার নামটা। আচ্ছা, আমরা তো জানলাম যে উদ্দেশ্য বা ইতিহাস সম্পর্কে জানলাম। এখন জানবো যে বর্তমান সময়ে আমরা দেখছি যে সারা বিশ্বে যোগা কিন্তু বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তো মানুষ কেন এর দিকে ঝুঁকছে? খুব সুন্দর প্রশ্ন। এখানে এই কথাটুকু আমি বলে দিই, যেহেতু আপনি তার আগে প্রশ্নটা করেছেন। এই যে এবার থিমটা হলো বার্ধক্যের জন্য যোগ। এই যে বার্ধক্যের জন্য যোগ, বয়স্ক লোকদের যোগটা একান্ত প্রয়োজন, কারণ এরা এমন একটা সময়ে অসহায়ক একটা সময়ের মধ্যে ওরা কাটান। বিশেষ করে তাদের বয়স বাড়ার সাথে সাথে আমরা যদি দেখি ক্রোনোলজিক্যালি প্রতিটা শিশু তার জন্মগ্রহণ থেকে শুরু করে তার অ্যানাটমিক্যাল, তার ফিজিওলজিক্যাল, তার কিনসোলজিক্যাল, তার বায়োলজিক্যাল, তার মর্ফোলজিক্যাল, তার ইকোলজিক্যাল সমস্ত কিছু আমরা মা প্রকৃতি থেকে সব কিছু নিয়ে যখন আমরা মায়ের গর্ভে যখন আমরা জন্মগ্রহণ করি, সেইখান থেকে যখন আমরা বড় হই, বড় হওয়ার পরে আমাদের মধ্যে অনেক কিছু ডিফর্মিটি ক্রমান্বয়ে দেখা দেয়। দেখা দেওয়ার পরে পরবর্তী সময়ে এজ বাড়ার সাথে সাথে আজকে দেখা যায় মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। কেন আক্রান্ত হচ্ছে? একদিকে সারা বিশ্বে বিজ্ঞান ব্যবস্থা উন্নতি হচ্ছে এবং বিজ্ঞানের মাধ্যমে আবার সারা বিশ্ব ধ্বংস হচ্ছে। এই নিউক্লিয়াস বিভিন্ন অ্যাটমিক পাওয়ারের মাধ্যমে মানুষ আর আক্রান্ত হচ্ছে। এই জায়গাতে একমাত্র মানুষকে সুস্থ দেহে সুস্থ মন নিয়ে যদি বাঁচতে হয়, একান্ত প্রয়োজন নিত্য যোগাসন কর্মসূচি নিয়ে থাকতে হবে। যোগাসনের মাধ্যমে তার ইন্টারনাল অর্গানিজমগুলি খুব সুন্দরভাবে গড়ে ওঠে, রোগ নিরাময় ক্ষমতা বাড়ে। তাই বয়স্কদের জন্য যে যোগটা এবার সবচেয়ে বেশি জোর দিয়েছেন, কারণ তাদের মধ্যে প্রথমে ডেভেলপ করতে হবে এমব্রেজ। ভগবান শ্রীকৃষ্ণ বলছে এমব্রেজ। এই এমব্রেজ মানে কি? আলিঙ্গন। ঘুম থেকে উঠে তিনি ভগবানকে, তার গুরুকে নমস্কার করে মনটাকে আনন্দ রাখবেন। তার দ্বিতীয়টা হচ্ছে ইকুইলিব্রিয়াম। এই যে দেহের মধ্যে মানে এক কথা স্টেবিলিটি অফ মাইন্ড, মনের যে শক্তিটা, মনের যে মানে ভিত্তিটাকে সুন্দর করতে হবে। মনের ভিত্তি যদি আমাদের ভেঙে যায় তাহলে আমরা দুর্বল হয়ে পড়ি, তখন আমাদের রোগ আক্রান্ত হয়। পরবর্তী সময়ে তার মধ্যে সৃষ্টি করতে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি ড্রাইভ টেস্ট, কারণ আমাদের নিত্য সকালবেলা উঠতে হবে, আমরা নিত্য পায়চারি করতে হবে। যার যার বয়স অনুসারে প্রতি যদি আমরা নিত্য হাঁটাচলা করতে পারি, ব্যায়াম করতে পারি, যোগাসন নিয়ে ব্যস্ত থাকতে পারি এবং তারপরে আমরা প্রাণায়ামগুলি নিয়ে যদি আমরা ব্যস্ত থাকি, তাহলে আমরা সুস্থ দেহ সুস্থ মন নিয়ে আমরা থাকতে পারি। পাশাপাশি এই বয়স্ক লোকরাই তাদের নিত্য যে রুটিন, সেই রুটিনটা অনুসারে সময় অনুসারে তার নিউট্রিশন ফুডটা গ্রহণ করতে হবে, তাহলে তিনি সুস্থ থাকবেন। আর কি আছে? রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস। ওনাকে ওদের বাড়িতে এসে ওনার ছোট ছেলে মেয়েদের বা নাতিদের সাথে উনি গল্পগুজব করলেন, বা রাস্তাতে একসাথে 4-5 জন বের হয়ে একটা রিক্রিয়েশনাল একটু খেলাধুলা করলেন, একটু গল্প করলেন, এইভাবে গান শুনলেন, টিভি দেখলেন। এতে তার ওই বয়স্কদের ওই জায়গাটা আমাদের ডেভেলপ করতে হবে। প্রতিটা বয়স্ক লোক যদি এইভাবে চলতে পারেন, তাহলে তিনি সুস্থ হয়ে সুস্থ মন নিয়ে থাকতে পারেন। পাশাপাশি ওনাকে সর্বদাই রেস্ট, খাওয়া দাওয়া এটা নিয়ে খুব সুন্দর একটা টাইম টেবিল যদি মেনটেন করতে পারেন, তাহলে তিনি ভালো থাকবেন। যোগা শুধুমাত্র শরীর চর্চা নয়, যোগা একটি জীবন দর্শন, এমনটাই বলা হয়ে থাকে। এই সম্পর্কে যদি একটু বলেন। এটা অত্যন্ত সুন্দর প্রশ্ন। জীবন দর্শন যেহেতু বলা হচ্ছে, এই যে যোগ ছিল ভারতের মুনি ঋষিদের হাতের জিনিস। এই জিনিসটা ওরা যখন আমাদের দেশে ওরা উপস্থাপন করে গেছেন, আমাদের দিয়ে গেছে সকলের জন্য, মানব কল্যাণের জন্য। এই জায়গাতে 1 নম্বর হচ্ছে কি, এই যোগ, এই যে একটু আগে বললাম শ্রীকৃষ্ণের কথা, তিনি বলেছেন সমাদমান যোগ উচায়াত। এই জায়গাতে আমাদের ব্যালেন্স রক্ষা করতে হবে। এই ব্যালেন্সটা হলো কি, মানুষ যদি আমরা সবসময় দুশ্চিন্তা নিয়ে থাকি, এখানে এই প্রশ্ন অনুসারে এখানে মেডিটেশন কথা বলা হয়েছে। মেডিটেশন যদি মানুষ যদি সুস্থভাবে সুন্দরভাবে করতে পারে, দেখা যায় এই মেডিটেশনের মাধ্যমে তিনি একদম সর্বরোগ এবং কঠিন কঠিন রোগ থেকে তিনি
নিরাময় থাকতে পারেন। আজকে সারা বিশ্বের অন্তত 5 থেকে 7টি কান্ট্রিতে হসপিটালে এই যোগ সাধনা চলছে। সেখানে ওরা বলছে মেডিটেশন হলো সর্বশ্রেষ্ঠ। কারণ এই যে আমাদের আজ্ঞাচক্র, এই আজ্ঞাচক্রতে এটাকে ঠাট নেত্র বলা হয়, পাইলট সেন্টার বলা হয়, কমান্ড এরিয়া বলা হয়। এই জায়গাতে ধ্যানটাকে আমরা আকর্ষণ করব। আমরা একটা ঠাকুরের উপর হোক, একটা সূর্যের উপর হোক, একটা গাছের উপর হোক, একটা যে কোনো একটা পাহাড়ের উপরে মনটাকে উপস্থাপন করে পজিটিভ ভাবনায় মনটাকে বলতে হবে যে আমার মধ্যে কোনো রোগ শোক নাই, আমার মধ্যে আছে শক্তি, আমার মধ্যে আনন্দধারা। এই ভাবধারাতে যখন চিন্তা করা হয়, আমাদের দেহের যে রিদমটাকে কন্ট্রোল করে পিনিয়াল গ্ল্যান্ড, সেই পিনিয়াল গ্ল্যান্ডেই ওই ধ্যানকে আর সুন্দরভাবে গতিতে যখন নিয়ে যায়, এখান থেকে টেম্পার ক্রিয়েট হওয়ার পরে সেটা আমাদের ব্রেইনের সহস্রাগারে, এই যে 100 বিলিয়ন ব্রেন সেল আছে, যে সেলের মধ্যে যখন এটা একটা লিকুইড সাবস্টেন্স যখন একে ঢুকে, তখন ব্রেন সেলগুলি কম্পন শুরু করে। এই কম্পন শুরু করার সাথে সাথে আমরা মনের জোর, আমাদের রোগ আরোগ্য, আমরা মনে আনন্দ, এগুলি আমরা লাভ করি। এইভাবে দেখা যায় কি ভারতবর্ষের মুনি ঋষিরা যে জিনিস অবদান রেখে গেছেন, আজকাল বিজ্ঞানীরা তা এটা রিসার্চ করে দেখছেন, এটাই সত্য পথ। বর্তমান সময়ে আমরা যে ধরনের জীবনযাপন করছি, প্রচণ্ড ব্যস্ত জীবন, আমাদের মানসিক চাপ, উদ্বেগ এগুলো ক্রমশ বেড়েই চলছে। তো এইরকম পরিস্থিতিতে আমাদের যে বর্তমান যে জীবনশৈলী বা জীবনধারা, এইরকম পরিস্থিতিতে যোগা আমাদের কতটা সাহায্য করতে পারে? যোগা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা এখন বিজ্ঞান জগতে আছি। এই বিজ্ঞান জগৎটা হচ্ছে অ্যাটমিক জগৎ। এই বিজ্ঞান জগৎ হলো .com-এর যুগ। এই বিজ্ঞান জগৎটা হলো রিমোট কন্ট্রোলের যুগ। এই বিজ্ঞান জগৎটা হলো অটোমেশন টেকনোলজি অ্যাডভান্সমেন্টের যুগ, হাইটেক সায়েন্সেস। এই জায়গাতে মানুষকে এখন সুস্থ দেহে সুস্থ মন নিয়ে থাকতে হলে সদা সর্বদা যোগাসনটা করতে হবে। কারণ আমাদের জীবনটা হলো এখন আনস্টেডিনেস, চঞ্চলতার মধ্যে চলে, ফাস্টার লাইফ লিডিং। এই জায়গাতে প্রতিটা মানুষ নিত্য তার পরিষেবাটা নিতে হবে খুব সঠিক পর্যায়ে। এবং বর্তমানে দেখা যায় এই স্কুলের ছেলেমেয়েরাও দেখা যায় ফাস্টফুড নিয়ে ব্যস্ত থাকেন। এতে দেখা যায় চলার ফেরার যদি গতি যদি কন্ট্রোল করতে না পারে, তাহলে সেখানে সেই রোগে আক্রান্ত, কঠিন কঠিন রোগে আক্রান্ত। এই জায়গাতে প্রতিটা গার্জিয়ান, প্রতিটা সমাজের যারা এই গণ্যমান্য ব্যক্তি, এরা যদি সমাজের জন্য, এরা যদি বিদ্যালয়ের জন্য, ছেলে মেয়েদের জন্য শিক্ষক শিক্ষিকারা যদি সঠিকভাবে যদি একটা সময় অনুসারে তাদেরকে সব শিক্ষা একটা নির্দিষ্ট গতিবিধি নিয়ে যায়, খাওয়া দাওয়া সমস্ত কিছু গার্জিয়ানরা যদি সেটা কন্ট্রোল করে নিতে পারে, তাহলে সেই সুস্থ থাকবেন এবং রোগ নিরাময় ক্ষমতাটা তার বাড়বে। প্রত্যেকটা লোকে এখন করতে হবে কি, মেডিটেশন করতে হবে, তার পাশাপাশি প্রাণায়াম করতে হবে। এই যে প্রাণায়ামের মাধ্যমে দেহের মধ্যে আছে 72,72,72,000 সামথিং স্নায়ুতন্ত্র আছে। আর এমনিতে আছে বিজ্ঞানের ভাষা হলো কি 37 ট্রিলিয়ন। এই নার্ভগুলিকে সদাই সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমরা করতে পারি, তাহলে আমরা সুস্থ দেহ সুস্থ মনে আমরা থাকতে পারবো। আমাদের যেই ইমিউনিটি পাওয়ারটা, নাভি শক্তি, এই নাভি শক্তিটা আমার অত্যন্ত সক্রিয় থাকবে, ভালো থাকবে। নাভি শক্তি যদি ভালো থাকে, আপনি এগিয়ে যেতে, আপনার জীবন যৌবনী শক্তি, পড়াশোনা, মেধা শক্তি সমস্ত কিছু ভালো থাকবে। যদি কেউ নতুন করে এখন যোগা শুরু করতে চায়, তাহলে সে কিভাবে শুরু করবে বা তাকে আপনি কি পরামর্শ দিতে চাইবেন? নতুন করে যোগাসন শিখতে গেলে একটা বিজ্ঞানের ধারাতে যেতে হবে। একটা সাবজেক্ট আছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। অনেক জায়গাতে দেখা যায় শিশুদেরকে 7 বছর পূর্ণ হওয়ার আগে যোগাসনের মধ্যেও দেয়। কারণ এই জায়গাতে তার যে ভারসাম্যতা, তার দেহের যে এই আমাদের যে স্কেলিটরি যে সিস্টেমটা, এটা তখন থাকে নরম থাকে, এটাকে বলা গ্রিস স্টিক বলা যায়। এই জায়গাতে আমি এমন কোনো আসন, এমন কোনো এক্সারসাইজ দেবো না যেটা নাকি তার পক্ষে তার ভারসাম্য রক্ষা করতে খুব কষ্টকর হবে। এই জায়গাতে শিশুরা তার ন্যাচারাল প্রকৃতির জগতে মাঠে ঘাটে সে দৌড় ঝাঁপ যা কিছু করো, এটা তার নিজস্বভাবে চলো। কিন্তু এমন কোনো আসন তাকে না দেওয়া ভালো যে আসনটা তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি হতে, লম্বা হতে সাহায্য করতে পারে না। তখন
কারণ ওই জায়গাতে সেই জন খাটো থাকে। ওই জায়গাটাকে আমাদের প্রত্যেক কোচ, প্রত্যেক যারা শিক্ষক আছেন তারা এই জায়গাটা দেখবেন যে অন্তত 7 বছর পূর্ণ হলে যোগাসন দেওয়াটা ভালো। আচ্ছা। আর কেউ ধরুন একটু বয়স হওয়ার পর করতে চাইছে, তো সেই ক্ষেত্রে কি সে শুরু করতে পারবে? হ্যাঁ, শুরুতে কোনো এখানে কোনো বয়সের কোনো ইয়ে নেই, শুধু আমার দেহতে আমার যতটুকু আমার শরীরের মধ্যে অ্যাবজর্বিং হবে আমি ততটুকু আসন ব্যায়াম প্রাণায়াম আমি করব। কোনো ইয়ারে আমার হাত যদি উপরে যদি আমি তুলি লম্বা যদি হয় সেটা, আর কারো হাত যদি এতটুকু উঠে তার জন্য ওইটা এইভাবে হতে হতে ডেলি করতে করতে অভ্যস্ত হলে সে হাতটা উপর দিয়ে যাবে। বাই ফোর্স কোনো জিনিস করা ঠিক না। ঠিক। এরপরে বলবো যে আমাদের বর্তমান সময়ে আমরা খুব ব্যস্ত জীবনযাপনে আমরা অভ্যস্ত। তো এই ব্যস্ততার মধ্যে আমাদের একটা বিষয় থাকে যে আমার কাছে তো সময় নেই। তো এরকম কোনো ব্যাপার থাকে যে যে দিনে আমাকে এতটা সময়ই যোগা করতে হবে বা এতটা সময় না করলে আমার ফল হবে না, বা কতটা সময় আমার যোগার পেছনে দিতে হবে? প্রশ্ন হলো গিয়ে প্রত্যেকটা লোক তার জীবনযাত্রাতে একটা সবসময় একটা কাজ নিয়ে ব্যস্ত থাকবে। এই ব্যস্ততার মধ্যে অন্তত দেহ চর্চার জন্য দেহের যে ফিজিক্যাল মেডিসিন যা আমরা বলি, যে এই মেডিসিনটাকে নিজের মতন করে একটা সময়সূচি তৈরি করতে হবে। এই সময়সূচির মধ্যে যদি আমি গাড়িতেও থাকি, আমি গাড়িতে আমি জেগে বিশুদ্ধভাবে আমি জায়গাটা ভালো আমি প্রাণায়াম করতে পারবো। আমি যদি কোনো অফিসে থাকি, আমি অবসর টাইমে আমার হাতে আঙ্গুল যদি এভাবে করি, আমার আঙ্গুলের এই যে মুষ্টিটা এটা আমার গ্ল্যান্ডের জন্য ভালো কাজ করে। আমি যদি অফিসে থাকি, আমার যদি এইভাবে যদি মুদ্রা ধরতে পারি আমার হার্টের জন্য ভালো হবে। আমি যদি দেখি যে আমার আরও শক্তিশালী প্রয়োজন, আমার শরীরের মধ্যে আমি এগুলি নিয়ে একটু প্রেশার সৃষ্টি করতে আমি ভালো থাকবো। তারপর আর কি আমি অন্তত বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আমি 2.5 ঘন্টা অন্তত ভাতটা যেন না থাকে পেটে, ওই সময়ে আমি একটু ছোটোখাটো একটু সহজভাবে আমি কিন্তু আসন প্রাণায়াম আমি করতে পারি। যদি করি আমার দেহটা ভালো থাকবে। আর সবচেয়ে ভালো জিনিস হলো দেহের যদি রোগ শোকের উপর একটু ভিত্তি করে সবটা নেওয়া ভালো। যদি হাই প্রেশার থাকে, যদি পিছনে হাড়ের কোনো ডিফর্মিটি থাকে, ওরা শুধু বেন্ডিংয়ের মধ্যে একটু অবস্থা বুঝে করাটা ভালো। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি ব্যায়াম আছে সূর্য নমস্কার 12 কাউন্ট। এটা যদি প্রত্যেকে যদি আমরা করতে পারি অন্তত ডেলি 5 থেকে 7 বার 10 বার যদি করতে পারি, আস্তে আস্তে আমার দেহের প্রায় 80 ভাগ রোগ নিরাময় করতে সক্ষম। শিশু, প্রবীণ, তরুণ প্রত্যেকের জীবনেই তো যোগা উপকারী। মানে কি ধরনের যোগা করা উচিত বা করলে ভালো হবে? এখন প্রত্যেকটা জিনিস হবে কি যে একজন বয়স্ক, ওনার শরীরের গঠন, ওনার শরীরে অবাসন টবাসন নানা কিছু থাকে, সেই অনুসারে উনি যোগাটা উনি গ্রহণ করবেন। একটু মর্নিং ওয়াক করলেন, কিছু লোকের সাথে গল্প টল্প করলেন, বাড়িতে এসে উনি সহজভাবে কিছু প্রাণায়াম করলেন। তারপরে যা হোক শুয়ে পায়ের আঙ্গুলকে ভাঙলেন, পাটাকে উপরে তুললেন, এটি যার যার সব অবস্থা বুঝে করাটা ভালো। সেই শিশু হোক, সেই যে কোনো মেয়ে হোক, ছেলে হোক, যার যার শরীরের অবস্থা বুঝে যদি আমরা নিত্য যোগাসনটা করতে পারি তাহলে আমাদের শরীরটা ভালো থাকবে। এক কথা হলো কি, দেহের নাভির উপরে যদি আমরা সমস্ত ব্যায়ামগুলি যদি আমরা করতে পারি, এই নাভি হলো সূর্যগ্রন্থি, সোলার সেন্টার। এই নাভি শক্তি যদি আমরা শ্রীবৃদ্ধি করতে পারি তাহলে আমরা সমস্ত রোগকে আমরা নিরাময় করতে পারি। সুতরাং এগুলি এককভাবে বলা যাবে না। এখন এক একটা শিশু, এক একটা বয়স্ক লোক তার দেহের পরিকাঠামো অনুসারে দেওয়াটা ভালো, পার্সেন্ট বেস ইয়ে করবে। আচ্ছা, যোগা করার সময় আমাদের মানে কি কি সতর্কতা অবলম্বন করা? আমাদের সতর্কতা ওই জায়গাতে দেখতে হবে আমার এখানে মুক্ত আলো বাতাস আছে কিনা। আমার যে জায়গাটা করব সেটা একটা ম্যাটের মাধ্যমে করতে হবে। আমি যেন কোনো খাটের উপর জন্য না করি, কারণ এখানে খাটের উপর করলে যে কোনো মধ্যে অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই আমি সুন্দর জায়গা, মুক্ত আলো বাতাস, কোনো হাল্লা চিল্লা যেন না থাকে, সেখানে একদম নীরবতার মধ্যে যদি আমি যোগ সাধনা করি, সেইভাবে আমরা করতে পারলে সবচেয়ে ভালো। নিয়মিত যোগ সাধনা আমাদের শরীরে কি ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে? আমি যদি নিয়মিত যোগাসন আমি করি, আমার শরীরের মধ্যে মেটাবলিজম, ক্যাটাবলিজম, অ্যানাবলিজম এই জায়গাটি সবচেয়ে সুন্দরভাবে হয়।
যারা নিত্য যোগাসন করে তারা ওই যোগাসন করে যদি কোনো কারণে না করে তারা মনটাও তখন ভালো থাকবে না। এই যে আসনগুলি যেন আমি করব, আমি যখন একটু এক্সারসাইজ করব, আমার দেহের মধ্যে সর্বধর্মের একটা ব্লাড সার্কুলেশন স্টিমুলেশন দেখা যায়। তারপর আমি যখন আসনটা করব, আসনের মধ্যে দেখা যায়, এখন আমি সর্বাঙ্গাসন করছি, দেখা যায় আমার গ্ল্যান্ডের মধ্যে রক্ত আসতেছে, তারপরে আমার সেখান থেকে আমি আবার মৎস্যাসন করতেছি, সেখান থেকে আবার রক্তটাকে অন্যদিকে ডাইভার্ট করে দিতেছি। এই যে থাইরয়েড, থাইমাস, প্যারাথাইরয়েড যে গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলি অত্যন্ত সক্রিয় থাকে। এবং পাশাপাশি আবার ওষ্ঠাসন যদি আমরা করি তাহলে দেখা যায় আমরা সুস্থ দেহ সুস্থ মন আমরা অতি সুন্দরভাবে আমরা করতে পারি। কারণ এই জায়গাতে যদি সর্বাঙ্গাসন, মৎস্যাসন, হলাসন, এই পশ্চিমোত্তানাসন, তারপর হলো বক্রাসন, মৎস্যান্ডাসন, এগুলো যদি করতে হবে তাহলে দেখা যায় দেহের মধ্যে প্রায় 90% কঠিন কঠিন রোগ সৃষ্টি যে হয় সেটা আমরা নিরাময় করতে সক্ষম হব। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আর যাদের এখন অনেকে তো ক্যান্সার ট্যান্সার থাকেন, তো ক্যান্সারের রুগী যারা যারা মেন্টালি একটু দুর্বল, তারা যতটা মেডিটেশন করলে ওই মেডিটেশনের মাধ্যমে সেই দুর্বলতা একদম কমে যায়, কারণ তখন মনটার মধ্যে একটা তার আনন্দ ধারা। আর যারা ক্যান্সারে আক্রান্ত সেই রুগীদের মনোবল সবচেয়ে ভালো রাখতে হবে। তারা যদি ধ্যান যোগে এই যে কৃষ্ণ অর্জুনকে যে বিশ্বরূপ দর্শন করেছেন, এই বিশ্বরূপের ছবিটা নিয়ে যদি সে ধ্যান করতে পারে তাহলে দেখা গেছে যে রিসার্চ করে দেখছেন যে তার ক্যান্সারটা যে জায়গাটা আছে সেই জায়গা পর্যন্ত সীমাবদ্ধ, আর কোনো জায়গা বাড়তে দেয় না। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং এগুলি বর্তমান ভারতবর্ষের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে এগুলি নিয়ে রিসার্চ করছেন বিদেশি ডাক্তাররা, এবং তারাই বলছেন যে ভারতবর্ষের যোগাসন একটি সর্বশ্রেষ্ঠ একটি মেডিসিন। আপনি তো দীর্ঘদিন যোগার সাথে জড়িত, আপনি একজন যোগা কোঅর্ডিনেটর ছিলেন আমাদের রাজ্যে। তো আপনার মানে যোগা মানুষের জীবন বদলাতে পারে, মানে এই ধরনের কোনো ঘটনা বা এই ধরনের কোনো হ্যাঁ। অভিজ্ঞতার কথা কি আমাদের সাথে হ্যাঁ, শেয়ার করুন? আচ্ছা, তা বলা হয়, দেখবেন একটা শিশু বা একটা একটু বয়সের ছেলে মেয়ে খুব চঞ্চল, উগ্রতা, তার মুখে সবসময় অশ্লীল কথাবার্তা, এই সমস্ত। তো এই জায়গাতে আমি যখন ট্রেনিং করছিলাম সেই সময় স্বামী শিবানন্দ সরস্বতী আমাকে বলেন যে যারা এভাবে চলেন তাদের উপর যদি, কারণ কেন উচ্ছৃঙ্খলতা হয় এবং কেন যে অশ্লীল কথাবার্তা বলছেন, এই জায়গাতে দেখা যায় যে তার এন্ডোক্রাইন গ্ল্যান্ড যা, ওই গ্ল্যান্ডটা ডেভেলপ নাই। এন্ডোক্রাইন গ্ল্যান্ড যদি ডেভেলপ না থাকে, এই যে আমার দেহটা যে আমি শ্বাস ফেলছি, আমাদের খাওয়ার সময়টা, আমাদের চলার সময়টা, এই রিদমিক্যালি এই সবটাকে কন্ট্রোল করে পিনিয়াল গ্ল্যান্ড। এই জায়গাতে আমার এন্ডোক্রাইন গ্ল্যান্ড যদি আমি সর্বাঙ্গাসন করতে পারি, যদি আমি মৎস্যাসন করতে পারি, যদি আমি হলাসন করতে পারি, তাহলে দেখা যায় যে আমার যে থাইরয়েড, থাইমাস, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলি যে সিক্রেশনটা উন্নতি ঘটে, করার পর দেখা যায় যে ওই যেই ছেলে মেয়েগুলি ওই যে উচ্ছৃঙ্খলতা, তার উচ্ছৃঙ্খলতা সে নিরাময় লাভ করে, একটু সময় নেবে। পাশাপাশি তাদেরকে কিন্তু একটু সুন্দরভাবে প্রাণায়ামগুলি করতে হবে এবং গীতা টিতা এবং ভালো উপদেশমূলক বইগুলি পড়া ভালো। আমরা প্রতি বছরই আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়। তো মানে এই সমস্ত কর্মসূচিগুলো মানুষকে মানে সচেতন করতে কতটা সহায়ক, বা সারা বছরও কি যোগার বিষয়ক সচেতনতা প্রসারের লক্ষ্যে কাজ হয়? এখন সারা বিশ্বে প্রতিদিন মানুষ সকাল বিকালে 2 বেলায় মাঠে ঘাটে রাস্তা বা ঘরে বসে যোগ সাধনা করছে। এবং পাশাপাশি সকালবেলাতেও দেখা যায় সেই আগে পুরুষের ভাগটা ছিল, এখন দেখা যাচ্ছে সেখানে মেয়েদের ভাগটা অনেক বেশি। মেয়েরা প্রত্যেকে দেখা যায় মর্নিংয়ে এবং সুন্দরভাবে অনেক মেয়ে ছেলে এমন দেখি এবং প্রত্যেকে সুন্দরভাবে মর্নিং ওয়াক করতেছেন, প্রাণায়াম করতেছেন, তারপরে নিয়ম শৃঙ্খলা মেনে জলপান করতেছেন। এগুলির একটা ধারাবাহিকতা প্রত্যেকের মধ্যে চলছে এবং এতে দেখা যায় এটা এখন আর মানুষকে বলতে হবে না যে তুমি যোগ করো, ওই করো। মানুষ এখন টিভির পর্দাতে দেখতে পাচ্ছে, তা বিভিন্ন ক্লাবে এখন আগরতলা শহরকে বিভিন্ন ক্লাবে, মফস্বল বিভিন্ন ক্লাবে ক্লাবে যোগাসন চর্চা হচ্ছে। প্রত্যেকে ছেলেমেয়েরা চাইতেছেন যে প্রত্যেক ছেলেমেয়েরা অন্তত যোগধারা অন্তত তারা সুন্দরভাবে গড়ে উঠুক, শ্রীবৃদ্ধি হোক।
যারা মানে আমাদের যারা পর্দার ওপারে যারা দর্শকরা রয়েছেন, আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, দর্শকদের আমি বলবো, আপনারা দয়া করে নিজের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলুন এবং নিত্য যোগাসন করবেন, নিত্য প্রাণায়াম করবেন, নিত্য মর্নিং ওয়াক করবেন এবং এইগুলির মাধ্যমে আর সময়সূচিতে খাওয়া দাওয়া করবেন। কোনো ভালকি কোনো জিনিস খাবেন না এবং যত সময়টাকে খাওয়ার সময়টাকে যত অ্যাডভান্স করবেন, ঘুমের সময়টাকেও একদম সুন্দর অ্যাডভান্স করবেন, তাহলে আপনার শরীরের মধ্যে কোনো সমস্যা হবে না। আর যারা হার্টে সমস্যা আছেন তারা এইভাবে এই মুদ্রাটা এইভাবে ধরে বসে থাকবেন। যাদের গ্ল্যান্ডের সমস্যা আছে তারা এইভাবে ধরবেন। যাদের কোমর ঘাড়ে ব্যথা আছে তারা এই জায়গাতে প্রেসার দেবেন এবং এই জায়গাতে প্রেসার দেওয়ার সাথে সাথে স্পন্ডালাইটিসের বিভিন্ন ব্যথাগুলি কমবে। আর রাত্রে শোয়ার সময় প্রত্যেকের হাতের মধ্যে সর্বশরীরে একটু ক্লিপিং করবেন, এতে ভালো থাকবে। আর হলো পাশাপাশি প্রত্যেকে আপনারা চেষ্টা করবেন রাত্রে শোয়ার সময় 1 গ্লাস জল পান করবেন এবং বাম দিকে শোবেন। আর 4, 5টা, 7টা হাততালি দেবেন জোরে জোরে, তাহলে রাত্রেবেলা মানুষের যে স্ট্রোক হয় সেই স্ট্রোকটা হবে না, হার্টটা ভালো থাকবে। আচ্ছা। আজকের এই আলোচনায় যে বিষয়টি আমাদের সামনে উঠে আসলো যে যোগা আমাদের মনকে শান্ত রাখে, শরীরকে সুস্থ রাখে এবং আমাদের জীবনে একটা ইতিবাচক প্রভাব বিস্তারে কিন্তু যোগা সমর্থ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের আমন্ত্রণে আপনি এসেছেন এবং এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন। আর পর্দার ওপারে আপনারা যারা আমাদের দর্শক বন্ধুরা রয়েছেন, আ আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ। আমরা আশা করব আমাদের আজকের এই আলোচনা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে যোগার গুরুত্ব আমাদের জীবনে কতটা আ গুরুত্বপূর্ণ আমাদের জীবনে যোগা। আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও কোনো নতুন অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনায় দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।